প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, ক্রেতা মাহবুব কারাগারে। নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই বললেন এনবিআর চেয়ারম্যান। হযরত শাহজালাল মাজারের আয় ব্যয়ের কোনো হিসেব নেই বললেন ডিসি সরওয়ার আলম। সর্বশেষ জানাবো 2026 সালে ইউরোপে অবৈধ অভিবাসন কমেছে 40%। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুলা হাজারা সাফারি পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই উপলক্ষে কক্সবাজারবাসীর মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। শুক্রবার 12 জুন কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশ স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি কক্সবাজারে আসছেন। নির্বাচনের আগে তিনি আসতে পারেননি, তাই জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। এই অঞ্চলের মানুষ তাকে সরাসরি দেখবেন, তার বক্তব্য শুনবেন, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, কক্সবাজারবাসীর পক্ষ থেকে কোনো ব্যক্তিগত বা স্থানীয় দাবি উত্থাপন করা হবে না, তবে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে রয়েছে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেনে উন্নীত করা এবং কক্সবাজারের একটি ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি জাতীয় গুরুত্বপূর্ণ এসব দাবি প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নামে নতুন উপজেলা সৃষ্টির প্রস্তাব জানিয়ে জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাহী কমিটির নিকাশ সভায় অনুমোদন পেয়েছে। সেখানে একটি থানা প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, 2002 সালে প্রতিষ্ঠিত পেকুয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পৌরসভা প্রতিষ্ঠা, সেই দাবিও অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালে মাতামুহুরী উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, ক্রেতা মাহবুব কারাগারে। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোন সংযোগে তামার তার চুরির ঘটনায় দায়ের করা মামলার চোরাই তারের ক্রেতা হিসাবে গ্রেফতার মোহাম্মদ মাহবুব হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার 12 জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত পুলিশ আবেদনের পর এই আদেশ দেন। বিকেলে মাহবুবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিসিটিসির ইউনিটের উপপরিদর্শক এসআই ইনজামুল হোসেন। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, গত 22 মে সকাল 10টা থেকে 1 জুন সকাল 10টার মধ্যে যে কোনো সময় বাংলাদেশ সচিবালয়ের পুরনো ভবন 1, 2 ও 3 এর ছাদ থেকে বিটিসিএল এর তামার তার চুরি হয়। চুরি হওয়া সরকারি কেবলের দৈর্ঘ্য প্রায় 110 মিটার এবং এর বাজার মূল্য প্রায় 1,05,000 টাকা। এই ঘটনায় বিটিসিএল এর জুনিয়র সহকারী ব্যবস্থাপক কারিগরি মোহাম্মদ ফয়সাল কবির শাহবাগ থানায় একটি চুরির মামলা করেন। মামলা তদন্তের সময় সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় 4 জুন সচিবালয় এলাকা থেকে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চুরির কথা স্বীকার করেন এবং চুরি করা কেবল থেকে তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলের সামনে অবস্থিত মেসার্স ভাই ভাই ট্রেডার্স নামের একটি ভাঙারির দোকানে বিক্রি করেছিলেন। রঞ্জনের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই তামার মূল ক্রেতা হিসাবে মাহবুব হাসানকে গ্রেফতার করা হয়।
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই বললেন এনবিআর চেয়ারম্যান। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রচলিত অর্থে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে ভূমি ও ফ্ল্যাট কেনাবেচায় প্রকৃত লেনদেন মূল্য প্রকাশ্যে উৎসাহ দিতে সীমিত একটি কর সুবিধা রাখা হয়েছে, যা নিয়ে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার 12 জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে বাজেট প্রতিক্রিয়ায় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দাবি করে প্রস্তাবিত বাজেটে পরোক্ষভাবে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ ধরনের বিধানকে সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন তোলেন, ভালো বাজেটের কালো দিক হলে কালো টাকা, এই সুযোগ না রেখে বাজেটকে কালো টাকা মুক্ত রাখা যেত কিনা? জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বিষয়টি ঘিরে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, দীর্ঘদিন ধরে জমি ও ফ্ল্যাটের প্রকৃত ক্রয় বিক্রয় মূল্য এক নিবন্ধন মূল্যের মধ্যে বড় ব্যবধান থাকায় অনেক বৈধ লেনদেনও কর জটিলতায় পড়ে। তিনি আরও জানান, গত অর্থবছর থেকে বিক্রেতাদের জন্য একটি ব্যবস্থা চালু রয়েছে, সেখানে প্রকৃত লেনদেন ব্যাংকিং চ্যানেল ও প্রয়োজনীয় দলিলের মাধ্যমে প্রমাণ করা গেলে নিয়মিত কর এবং 15% মূলধনী মুনাফা কর পরিশোধ করে অর্থ বৈধভাবে প্রদর্শনের সুযোগ পাওয়া যায়। এবারের বাজেটে একই ধরনের একটি ব্যবস্থা ক্রেতাদের জন্য বিবেচনা করা হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, অনেক ক্ষেত্রে ক্রেতারা প্রকৃত মূল্যে সম্পদ কিনলেও নিবন্ধনে কম মূল্যে দেখানো হয়, ফলে পরবর্তীতে কর কর্তৃপক্ষ প্রকৃত তথ্য পেলে অতিরিক্ত কর ও জরিমানার মুখে পড়তে হয়। এই জটিলতা কমাতে নতুন বিধানের মাধ্যমে স্বতঃপ্রণোদিতভাবে প্রকৃত লেনদেন মূল্য ঘোষণা করলে নির্ধারিত হারে অতিরিক্ত কর দিয়ে তা বৈধ করার সুযোগ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে এই বিষয়ে আপত্তি উঠলে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করতে প্রস্তুত রয়েছে বলে ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান। হযরত শাহজালালের মাজারে আয় ব্যয়ের কোনো হিসেব নেই বললেন ডিসি সরওয়ার আলম। দেশ বিদেশের লাখো মানুষ ছুটে আসেন সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে। কেউ মানত করেন, কেউ দেন নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গরু ছাগল। কিন্তু এসব দান থেকে বছরে কত আয় হয়, কোথায় ব্যয় হয়, সেই প্রশ্নের উত্তর কখনো জানতে পারেন না সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই পন্থা পরিহার করে স্বচ্ছতার ভিত্তিতে হিসেব রাখতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম এবার সরাসরি হস্তক্ষেপ করেছেন। শুক্রবার 12 জুন সকালে মাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ডিসি মোহাম্মদ সরওয়ার আলম বলেন, কিছু ব্যক্তি মাজারের আয় আদায় করেন এবং নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে খরচ করেন। এটি একটি পাবলিক সম্পত্তি, ইচ্ছে মতো খরচ করা যাবে না। তাই এখন থেকে আয় ব্যয়ের রেকর্ড রাখার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারি অর্থায়নে মাজারে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ হচ্ছে। এর মধ্যে সরকার দিচ্ছে 25 কোটি টাকা। 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাজার কর্তৃপক্ষ টাকা দিতে পারছে না। 5 কোটি টাকা মধ্যে 3 কোটি দিয়েছে সিটি কর্পোরেশন, বাকি 2 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু দেয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে পরিকল্পনা কমিশন থেকে মাজারের আয় ব্যয়ের উৎস সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটেই আমরা দেখলাম আয় এবং ব্যয়ের কোনো হিসেব তাদের কাছে নেই। 2026 সালে ইউরোপের অবৈধ অভিবাসন কমেছে 40%। ইউরোপীয় ইউনিয়ন ইইউ অবৈধ সীমান্ত পারাপারের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর চলতি বছর অবৈধভাবে সীমান্ত পারাপারের সংখ্যা 2026 সালের প্রথম 5 মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 40% কমেছে। শুক্রবার 12 জুন প্রকাশিত এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ইইউ এর সীমান্ত ও কোস্টগার্ড সংস্থা ফ্রন্টেক্স। সংস্থাটির প্রাথমিক তথ্য বলছে, জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে প্রায় 39,000 অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা নথিভুক্ত হয়েছে। ফ্রন্টেক্স বলছে, অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসীদের যাত্রার প্রথম
উৎস দেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে অবৈধ অভিবাসনে ব্যাপক পরিবর্তন এসেছে। এদিকে নতুন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় ইইউ সীমান্তে অভিবাসীদের জন্য অভিন্ন ও মানসম্মত স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে। ফ্রন্টেক্সের নির্বাহী পরিচালক হান্স লেইটেন্স বলেন, নতুন নিয়মের ফলে ইইউ সীমান্তে সবার ক্ষেত্রে একই মানদণ্ড মেনে চলা হবে। এই চুক্তি সদস্য দেশগুলোকে একই আইনের আওতায় নিয়ে আসবে।